আমার মেয়েরে বলতাম ঠিক মতন মা পড়াশোনা করো, আমার অনেক আশা যে আমার মেয়েরে মেট্রিক পাস এই পাস করাবো, লেখাপড়া করাই আমার মেয়েরে মানুষের মতো মানুষ বানাবো, আমার অনেক আশা ছিল। মনে করেন আমি এটা ব্যর্থ মা আমার ছিল। একটা আপনারাও দেখতে পাচ্ছেন যে এটুক মানুষের বয়স কিভাবে 20 হয়। এখন মেয়ের মা সৌদি ছিল, সৌদি থেকে অলরেডি চলে আসছে। এই বাচ্চাটাকে পালার মতো এখন যথেষ্ট তার গার্ডিয়ান আছে। প্রথম কথা হইলো, আমরা এই যে শ্বশুর বাড়ি বলছেন, শ্বশুর বাড়ির আমরা তো বিয়েটাই স্বীকার করছি না, এখানে শ্বশুর বাড়ি তো পরের কথা। এখন মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে, একটা পুতুল খেলা খেলছে, খেলে মেয়েটার পেটে একটা বাচ্চা দিয়ে দিছে। 13 বছর বয়সে কিভাবে এই জুই বাচ্চার মা হয়, এইবার তার আসল সত্যতা ফাঁস হয়ে গেল। তাছাড়াও শোনা যাচ্ছে এর আগে নাকি 4টা বিয়ে হয়েছে এই জুইয়ের, আর যার কারণে তাকে পুলিশ নাকি গ্রেপ্তারও করেছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে এই জুইয়ের বিয়ে হয়েছিল আর কিভাবেই বা বাচ্চার মা হলো, সমস্ত কিছু A to Z জানতে পারবেন। তো দর্শক চলুন আগে আমরা বাড়তি কথা না বলে ভিডিও স্ক্রিনে চলে যাই, তারপর বিস্তারিত কথা বলতেছি। আর মনে করেন আমার তো যেহেতু একটা মেয়ে, আমার অনেক আশা ছিল যে আমার মেয়েটার আমি লেখাপড়া করাইয়া সুশিক্ষিত বানাইয়া আমি ভালো একটা ছেলের কাছে আমার মেয়ে আমি তুলে দিব। তা আমি সবসময় আমার মেয়েরই বলতাম ঠিক মতন মা পড়াশোনা করো, আমার অনেক আশা যে আমার মেয়েরে মেট্রিক পাস এই পাস করাবো। যেহেতু আমি কষ্ট করি বাহিরে, বাংলাদেশে ইচ্ছা করলে কাজ করে আমি খাইতে পারতাম, তো আমি বাংলাদেশে কাজ করি না, আমি বিদেশে আসছি কাজ করতে। আমার মেয়ে যেহেতু মানুষের মতো মানুষ হয়, এই কারণে আমি বিদেশে আসছি, লেখাপড়া করাই আমার মেয়ের মানুষের মতো মানুষ বানাবো, আমার অনেক আশা ছিল। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মনে করেন আমি এটা ব্যর্থ মা আমার ছিল। বলতে গেলে মনে করেন আমার অনেক কষ্ট লাগে। আমি কোনোদিন কল্পনা করি নাই যে আমি বিদেশে আমি সবকিছু আলাদা করলাম, কিন্তু বিদেশে আমি টাকা কামাইতে ঠিকই গেছি, কিন্তু আমি বাংলাদেশে আইয়া সব হারাই ফেলাইছি। বাচ্চাটা এখনো ফুটফুটে বাঁধন, ও একটা বাচ্চা, তার বাচ্চা একটা পরিস্থিতি আমি বুঝতে পারছি যে আপনার ফ্যামিলির পরিস্থিতি বর্তমান। এবং কি মনে করেন আমি আজকে আমার মেয়ের এইরকম পরিস্থিতি বা আমার এরকম ক্যামেরার সামনে বইতে হইব, আসতে হইব, কথা বলতে হইব, আমি কোনোদিন ওটা কল্পনা করি নাই যে আমি কোনো সময় ক্যামেরার সামনে আসবো বা আপনাদের সাথে আমি কথা বলবো, এমন কোনো আমার ইচ্ছে ছিল না, আশা ছিল না। আমি কোনোদিন জেল, আজত, কোর্ট আমি এসব কোনোদিন চোখেও দেখি নাই, কিন্তু আমার মেয়ের কারণে আজকে আমি এই যে গাইতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তবে কি এখান থেকে আমি এরিগেলে আসছি, এরিগেলে আমি সুখ বুঝে পাইছি, যেমন আমি আমার একটা মেয়ে, আমি দেশের বাহিরে থাকি, তাই মনে করেন এই কারণে আমি আমার মেয়েরে আমি ফোন দিচ্ছি, যেহেতু আমি সবসময় আমার মেয়ের সাথে আমি যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। আর আব্বু বাহিরে থাকে, কাজে কর্মে থাকে, আমি মেয়ের সাথে কথা বলতে পারি না, আমি অনেক কান্দাকাটি করি মেয়ের জন্য। এই কারণে আমি যেখানে কাজ করছি ওখান থেকে আমারে ম্যাডামই বলছে ঠিক আছে তুই তোর মেয়ের একটা ফোন কিনাতে, যেহেতু তুই এখানে কান্দাকাটি করতে আসোস, তোর মেয়ের জন্য তোর লাগে যাতে তুই সবসময় যোগাযোগ করতে পারোস, তুই এমন কিছু তোর মেয়েরে কইরা দিস। তাই আমি ওরা ফোন করে বললাম যে একটা ফোন কিনা দাও, তুমি তোর ফোন দেয়, তুমি থাকো বাহিরে, তোর ঘরে থাকো না, আমি ওর সাথে কেমনি যোগাযোগ করবো, এই ফোন ওরে ফোন কিনা দেয়। ঠিক আছে, মনে করেন আমি শাসন করতাম, আমি মেয়েরে অনেক রাগারাগি করতাম, অনেক সময় অনেক রাগারাগি করতাম, গালাগালি করতাম মোবাইলের মাধ্যমে যে তুমি এভাবে চলো কেন, এভাবে চলো, এভাবে চলো, তোমার আব্বু যে কয়, তুমি সবসময় কইতাম তোমার আব্বু যে কয় তুমি হেয়া হনবা, তুমি ঘর থেকে বাইরে বানা, কোনো জায়গায় যাবা না, কোনো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করবা না। আমি সবসময় মানে আমি মা হিসাবে আমার যেটা দায়িত্ব ছিল আমি এটা করছি, ফোনের মাধ্যমে আমি করছি। আমার তো আর দেশের বাইরে থেকে আমার আসা সম্ভব না যে আমি চলে আসবো যখন তখন। হ্যাঁ, আমি জানতে পারছি, তখন আমি জানতে পারছি আমার মেয়ে টিকটক করে, এই কারণে আমার মেয়ের আমি কিছু করছি যে এটি করো না, এটি করলে মানুষের খারাপ করে, এটি আর করবা না। মেয়ে বলতো, মেয়ে ছোট, মেয়ে বলতো ঠিক আছে আম্মু করবো না, এই কারণে আর আব্বুরও ফোন দিয়ে বলতাম যে তুমি তোমার মেয়ে দেখতে রাখো না। ওরা আব্বুর, এমনকি ওর আব্বুর সাথে অনেক সময় রাগারাগি করতাম, তোমার কাছে আমার মেয়ে থুয়েছি, তুমি আমার মেয়েরে দেখতে রাখতে পারো না কেন। আব্বুর সাথে ওই ব্যাপার নিয়ে অনেক রাগারাগি করতাম মাঝে মধ্যে। সায়েম স্যারের প্রতি আমি অনেক খুশি, সায়েম স্যারের প্রতি, সায়েম স্যার না হলে হয়তো আমি আমার নাতিরে ফেরত পাইতাম না। তাই সায়েম স্যারের প্রতি আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, সায়েম স্যারের অনেক ধন্যবাদ জানাই। বা এখানে লুৎফর স্যার আছে, লুৎফর স্যারের প্রতি আমি অনেক ধন্যবাদ জানাই। কিন্তু উড়ে গেলে আমার সব কর্মকর্তা সবাই আমার সহযোগিতা করছে, সবাই আমার ই করছে, আমি সবার প্রতি শুকরিয়া জানাই। ঠিক আছে, মিডিয়ারা আমার অনেক ই করছে, সাহায্য করছে, আমি মিডিয়ার প্রতি অনেক ইয়া জানাই, শুকরিয়া জানাই, সবাই আমি ধন্যবাদ জানাই।
আমি মনে করেন প্রধানমন্ত্রীর কাছে একটা শাস্তি দাবি করি, যত আমার মেয়ের আজকে যেই দশা। আপনি এখন ন্যায় বিচার পাইছেন কি? হ্যাঁ, আমি রিগেলের ন্যায় বিচার পাইছি, আমি রিগেলের ন্যায় বিচার পাইছি, ঠিক আছে। কিন্তু তারপরেও আমার মেয়ের জীবন নষ্ট, আমার মেয়ের অকালে আমার জীবনটা নষ্ট করার কারণে আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি করি, জানি এই ছেলের শাস্তি হয়, দ্বিতীয়বার এমন কাজ কেউ না করে, ঠিক আছে। দ্বিতীয়বার এমন কাজ যত না করে, যত নাবালক শিশু নিয়ে ঘর থেকে ফুসলাইয়া, বাহির থেকে নিয়ে ঘর থেকে নিয়ে পলাই যাওয়া, এমন সাহস জানি দ্বিতীয়বার কেউ না করে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই আশাই করি। প্রথম কথা হইলো, আমরা এই যে শ্বশুর বাড়ি বলছেন, শ্বশুর বাড়ির আমরা তো বিয়েটাই স্বীকার করছি না, এখানে শ্বশুর বাড়ি তো পরের কথা। এখন মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে, একটা পুতুল খেলা খেলছে, খেলে মেয়েটার পেটে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে। এখন এই জিনিসটা যে কত বড় একটা ক্রাইম, এর যদি প্রকৃত কোনো এই আসামি পক্ষ যদি প্রকৃত কোনো আইনজীবীর পরামর্শ নিত, তাহলে আমার ধারণা কোনো আইনজীবী এরকম বক্তব্য দেওয়ার পরামর্শ দিত না, এবং এত মানে ঔদ্ধত্য দেখানোর পরামর্শ কোনো আইনজীবী দিত না। তারা এখনো যেভাবে ভিডিও করে, যেভাবে মেয়েটার চরিত্র হনন করতেছে এবং যেভাবে যা বলতেছে, এটা আসলে ওরা এখনো বুঝতে পারতেছে না যে পরিণামটা কতদূর গিয়ে দাঁড়াতে পারে। বিয়েটা আসলে হয়ে গেছে বলতে, বিয়ে তো হয় না, ওর সাথে তো টোটালি একটা প্রতারণা করা হয়েছে। ওকে স্ট্যাম্প এনে ওকে বলছে এখানে স্বাক্ষর করো, টিপ দাও। ও ছোট মানুষ, বোঝে নাই, ও স্বাক্ষর দিয়েছে, টিপ দিয়েছে, এবং ওকে আটকে রাখা হইতো। আর যখন জানাজানি হয়, তার বাবা জানে বিষয়টা, তার বাবা আসলে কি করবে, একটা মাত্র মেয়ে তো। কিন্তু ওইখানে পরবর্তীতে ও যখন বুঝতে পারছে যে এখানে থাকার মতো অবস্থা বা এখানে আমার ভবিষ্যৎ আমার শেষ হয়ে যাবে, তখন ও বলছে যে না, আমি আমার বাবার মার কাছে চলে যাব। যার কারণে তার মা বাংলাদেশে চলে আসছে, এবং এইসব কারণে ওরা নিজেরা বাঁচার জন্য বাচ্চাটাকে রেখেই মেয়েটাকে বিদায় করে দিয়েছে। হলো মেয়েটার মা যেহেতু সৌদি আরব ছিল, বাবা একা বাড়িতে, মা শিশু মেয়ে বাচ্চারা সাধারণত একটু বাবা প্রিয় হয়। এখন বাবা আল্লাহ দিচ্ছে, বাবা ভালোবাসছে, বাবা কাজে গেছে, ওই সুযোগে মেয়ে কিভাবে ফোন ব্যবহার করছে, কি করছে, এগুলো তার বাবা দেখে নাই। আর ফোনটা তাকে দেওয়ার উদ্দেশ্য, মা যেহেতু বিদেশ থাকতো, মার সাথে কন্টিনিউ তার যোগাযোগ লাগতো, ভিডিও কলে কথা বলা লাগতো। কিন্তু ফাঁকে সে গোপনে যে এই টিকটকের মাধ্যমে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, এটা তো আসলে বাবা মার জানার কথা না। ছেলেটার বয়স এখন 22 বছর। এই প্রেম ভালোবাসা বাচ্চার কারণে আপাতত পড়াশোনা বন্ধ। ও 7 পর্যন্ত লেখাপড়া করেছে, এখন তো আপাতত এখন বাচ্চা সামলাবে না, লেখাপড়া করবে। আর চারিদিক থেকে যেভাবে তাকে এই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, তারপর এই যে ভিউ ব্যবসায়ীরা শুরু করছে, ওদের পুরো ফ্যামিলিটাকে একেবারে তছনছ করে দেওয়ার মতো অবস্থা। এটা শিক্ষণীয় বিষয় 100% যদি আমরা বাবা মারা সচেতন হই। কারণ আজকাল দেখেন, একটা বাচ্চা জন্মের 6 মাস 1 বছর পরেই তাকে খাওয়াচ্ছে, ফিটার খাওয়াচ্ছে, হাতে কার্টুন ধরে দিচ্ছে। হ্যাঁ, এই যে এডিক্টেডটা আমরাই শুরু করতেছি, এটা আমাদের বাবা মারা যদি আমরা সতর্ক না হই, এই দিন দিন এর অবস্থা আরো ভয়াবহ হবে। আজকে সকালবেলায় দেখলাম যে স্কুল পড়ুয়া দুটো বাচ্চা বিয়ে করার জন্য ঢাকায় পালায় আসছে, এবং বর্তমানে পুলিশের হেফাজতে আছে। তো দিন দিন অবস্থাটা এমন হচ্ছে যে বাপমারা যদি আমরা সতর্ক না হই, তাহলে এরকম আরো চলতে থাকবে। আইনের আওতায় সবাইকে আনা যাবে। কোনো কাজী যদি কোনো নাবালক নাবালিকার বিয়ে করায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আছে। কোনো নোটারিয়ান যদি করায়, তার বিরুদ্ধে আছে। আর মূল বিষয়টা হলো, নোটারিয়ান তো সাধারণত একজন আইনজীবী হয়। আমরা এক আইনজীবী হয়ে আর এক আইনজীবীর বিরুদ্ধে আমরা তো কমপ্লেন দিতে পারি না, এটা যেহেতু আমাদের বার আছে। সেক্ষেত্রে যদি কোনো স্বপ্রণোদিত হয়ে কোনো পক্ষ করে কোনো আইনজীবীকে এই বিরুদ্ধে অভিযোগ, তাহলে অবশ্যই তাকে আসামি হবে। বিচার পাবে কি পাবে না আমরা ওই পর্যন্ত এখনো যাই। আমরা আসলে কোর্ট কাছারি করতে চাইনি, যেহেতু একটা মেয়ে মান সম্মানের ভয়ে আমরা কোর্ট কাছারি করতে যাই না। কিন্তু তারা যেহেতু কোর্টে গার্ডিয়ানশিপ মামলা করছে অলরেডি, এখন তো আর আমরা বসে থাকতে পারি না। যেহেতু আমাদের কোর্টে ওরাই টেনে এনেছে, আমরা কিন্তু যেতে চাইনি। এখন বাধ্য হয়ে আমাদের আইনের দিকগুলো ভাবতে হচ্ছে, এবং আমাদেরও আইনগত দিক যেতে হচ্ছে। এখন এটা উপরালার কথা আমরা বলতে পারি যে শিশুর ভবিষ্যৎ তো আর আমরা কেউ গড়ে দিতে পারবো না। এটা উপরালা আছে, আর নিচে যারা আছে, ওর বাবা মা আছে, ও আছে, এখন ওরাই দেখবে। বাচ্চাকে আমরা চেষ্টা করতেছে যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়, এই ইফেক্টটা যাতে সমাজে মানে খারাপ দিক চলে না যায়, আমরা সর্বোত্তম চেষ্টা করি। বাংলাদেশের আইন তো বিয়েটাই পারমিট করে না। এই প্রেম ভালোবাসা তো আজকাল করছে, কিন্তু আইনানুগ বিষয়টা বাংলাদেশের আইন এটা পারমিট। প্রথম কথা হইলো, আমরা এই যে শ্বশুর বাড়ি বলছেন, শ্বশুর বাড়ির আমরা তো বিয়েটাই স্বীকার করছি না, এখানে শ্বশুর বাড়ি তো পরের কথা। এখন মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে, একটা পুতুল খেলা খেলছে, খেলে মেয়েটার পেটে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে। এখন এই জিনিসটা যে কত বড় একটা ক্রাইম, এর যদি প্রকৃত কোনো এই আসামি পক্ষ যদি প্রকৃত কোনো আইনজীবীর পরামর্শ নিত, তাহলে আমার ধারণা কোনো আইনজীবী
এরকম বক্তব্য দেওয়ার পরামর্শ দিত না, এবং এত মানে ঔদ্ধত্য দেখানোর পরামর্শ কোনো আইনজীবী দিত না। তারা এখনো যেভাবে ভিডিও করে যেভাবে মেয়েটার চরিত্র হনন করতেছে এবং যেভাবে যা বলতেছে, এটা আসলে ওরা এখনো বুঝতে পারতেছে না যে পরিণামটা কতদূর গিয়ে দাঁড়াতে পারে। বিয়েটা আসলে হয়ে গেছে বলতে, বিয়ে তো হয় না, ওর সাথে তো টোটালি একটা প্রতারণা করা হয়েছে। ওকে স্ট্যাম্প এনে ওকে বলছে এখানে স্বাক্ষর করো, টিপ দাও। ও ছোট মানুষ বোঝে নাই, ও স্বাক্ষর দিয়েছে, টিপ দিয়েছে, এবং ওকে আটকে রাখা হইতো। আর যখন জানাজানি হয়, তার বাবা জানে বিষয়টা, তার বাবা আসলে কি করবে, একটা মাত্র মেয়ে তো। কিন্তু ওইখানে পরবর্তীতে ও যখন বুঝতে পারছে যে এখানে থাকার মতো অবস্থা বা এখানে আমার ভবিষ্যৎ আমার শেষ হয়ে যাবে, তখন ও বলছে যে না, আমি আমার বাবার মার কাছে চলে যাব। যার কারণে তার মা বাংলাদেশে চলে আসছে, এবং এইসব কারণে ওরা নিজেরা বাঁচার জন্য বাচ্চাটাকে রেখেই মেয়েটাকে বিদায় করে দিয়েছে। এটা হলো মেয়েটার মা যেহেতু সৌদি আরব ছিল, বাবা একা বাড়িতে, মা শিশু মেয়ে বাচ্চারা সাধারণত একটু বাবা প্রিয় হয়। এখন বাবা আল্লাহ দিচ্ছে, বাবা ভালোবাসছে, বাবা কাজে গেছে, ওই সুযোগে মেয়ে কিভাবে ফোন ব্যবহার করছে, কি করছে, এগুলো তার বাবা দেখে নাই। আর ফোনটা তাকে দেওয়ার উদ্দেশ্য, মা যেহেতু বিদেশ থাকতো, মার সাথে কন্টিনিউ তার যোগাযোগ লাগতো, ভিডিও কলে কথা বলা লাগতো। কিন্তু ফাঁকে সে গোপনে যে এই টিকটকের মাধ্যমে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, এটা তো আসলে বাবা মার জানার কথা না। ছেলেটার বয়স এখন 22 বছর। এই প্রেম ভালোবাসা বাচ্চার কারণে আপাতত পড়াশোনা বন্ধ। ও 7 পর্যন্ত লেখাপড়া করেছে। এখন তো আপাতত এখন বাচ্চা সামলাবে না, লেখাপড়া করবে। আর চারিদিক থেকে যেভাবে তাকে এই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, তারপর এই যে ভিউ ব্যবসায়ীরা শুরু করছে, ওদের পুরো ফ্যামিলিটাকে একেবারে তছনছ করে দেওয়ার মতো অবস্থা। এটা শিক্ষণীয় বিষয় 100% যদি আমরা বাবা মারা সচেতন হই। কারণ আজকাল দেখেন, একটা বাচ্চা জন্মের 6 মাস 1 বছর পরেই তাকে খাওয়াচ্ছে, ফিটার খাওয়াচ্ছে, হাতে কার্টুন ধরে দিচ্ছে। হ্যাঁ, এই যে এডিক্টেডটা আমরাই শুরু করতেছি। এটা আমাদের বাবা মারা যদি আমরা সতর্ক না হই, এই দিন দিন এর অবস্থা আরো ভয়াবহ হবে। আজকে সকালবেলায় দেখলাম যে স্কুল পড়ুয়া 2টো বাচ্চা বিয়ে করার জন্য ঢাকায় পালায় আসছে, এবং বর্তমানে পুলিশের হেফাজতে আছে। তো দিন দিন অবস্থাটা এমন হচ্ছে যে বাপমারা যদি আমরা সতর্ক না হই, তাহলে এরকম আরো চলতে থাকবে। আইনের আওতায় সবাইকে আনা যাবে। কোনো কাজী যদি কোনো নাবালক নাবালিকার বিয়ে করায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আছে। কোনো নোটারিয়ান যদি করায়, তার বিরুদ্ধে আছে। আর মূল বিষয়টা হলো, নোটারিয়ান তো সাধারণত একজন আইনজীবী হয়। আমরা এক আইনজীবী হয়ে আর এক আইনজীবীর বিরুদ্ধে আমরা তো কমপ্লেন দিতে পারি না, এটা যেহেতু আমাদের বার আছে। সেক্ষেত্রে যদি কোনো স্বপ্রণোদিত হয়ে কোনো পক্ষ করে কোনো আইনজীবীকে এই বিরুদ্ধে অভিযোগ, তাহলে অবশ্যই তাকে আসামি হবে। বিচার পাবে কি পাবে না আমরা ওই পর্যন্ত এখনো যাই। আমরা আসলে কোর্ট কাছারি করতে চাইনি, যেহেতু একটা মেয়ে মান সম্মানের ভয়ে আমরা কোর্ট কাছারি করতে যাই না। কিন্তু তারা যেহেতু কোর্টে গার্ডিয়ানশিপ মামলা করছে অলরেডি, এখন তো আর আমরা বসে থাকতে পারি না। যেহেতু আমাদের কোর্টে ওরাই টেনে এনেছে, আমরা কিন্তু যেতে চাইনি। এখন বাধ্য হয়ে আমাদের আইনের দিকগুলো ভাবতে হচ্ছে, এবং আমাদেরও আইনগত দিক যেতে হচ্ছে। এখন এটা উপরালার কথা আমরা বলতে পারি যে শিশুর ভবিষ্যৎ তো আর আমরা কেউ গড়ে দিতে পারবো না। এটা উপরালা আছে, আর নিচে যারা আছে, ওর বাবা মা আছে, ও আছে, এখন ওরাই দেখবে। বাচ্চাকে আমরা চেষ্টা করতেছে যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়, এই ইফেক্টটা যাতে সমাজে মানে খারাপ দিক চলে না যায়, আমরা সর্বোত্তম চেষ্টা করি। বাংলাদেশের আইন তো বিয়েটাই পারমিট করে না। এই প্রেম ভালোবাসা তো আজকাল করছে, কিন্তু আইনানুগ বিষয়টা প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন, এই জুই নামের মেয়েটি ইতিমধ্যে 11 বছরে নাকি ফেসবুকে প্রেম ভালোবাসার মাধ্যমে বিয়ে করে। এমনকি 2 বছর সংসার করার পর তাদের মাঝখানে একটা বাচ্চা আসে, আর তারপরেই নাকি তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার মূল কারণ হচ্ছে, জুই নাকি একাধিক ছেলের সাথে কথা বলতো, যেটা তার হাজবেন্ড শাকিল হাতে নাতে ধরেছে। আর এ কারণেই তাদের মধ্যে ঝগড়া বিভেদ হয়, এখান থেকেই তাদের ডিভোর্স হয়। তো যাই হোক দর্শক, এই 13 বছরের বিয়ে এমনকি বাচ্চা নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই সমস্ত কাজগুলো থেকে সবাই বিরত থাকে। ধন্যবাদ।